আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছো। আমরা আজকে প্রত্যয়ের পরবর্তী অংশ সম্পর্কে পড়ব, অর্থাৎ আগের ক্লাসগুলোতে আমরা কৃত প্রত্যয় সম্পর্কে পড়েছি। আজকে আমরা পড়ব হচ্ছে তদ্ধিত প্রত্যয় সম্পর্কে। তার আগে ঝটপট তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও যে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে ক্লাস টাইমিংটা একটু চেঞ্জ করেছি, যদিও এখনও টেম্পোরারিলি চেঞ্জ করা হয়েছে, তবে আমি কথা বলে ফিক্স করার ট্রাই করব যাতে হচ্ছে তোমাদের জন্য একটা সুইটেবল টাইম আমরা ক্লাসটা নিতে পারি। ঠিক আছে, দেখি তোমরা ক্লাসটা কতজন করছো। আচ্ছা, সো ইতোমধ্যে আমাদের সাথে বন্ধুরা জয়েন করতে শুরু করে দিয়েছো। আমরা দেখি তোমাদের জন্য আরেকটু অপেক্ষা করে। জেরিন চলে এসেছে। জেরিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখনও মনে হয় 7:30 বাজে নাই। আমরা জাস্ট 7:30 বাজেই ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, মাত্র 7:30 বাজলো। ঠিক আছে জেরিন, তুমি তোমার বাকি বন্ধুদেরকেও ডেকে নিয়ে আসো, যাদের জন্য আসলে এই টাইমিংটাতে ক্লাস করলে সুবিধা হয়। ঠিক আছে, সো আজকে আমরা ব্যাকরণের আরেকটা বেসিক ক্লাস করব। আমি তোমাদেরকে বলি, ব্যাকরণের আরেকটা আজকে কি ক্লাস করব? বেসিক ক্লাস করব। হ্যাঁ, অর্থাৎ এই ক্লাস থেকে যে তোমার সরাসরিতে এইচএসসিতে প্রশ্ন আসবে ব্যাপারটা এমন না, তবে এইখান থেকে তুমি যদি ভালো মতো প্রত্যয়টা শিখে যেতে পারো, পরবর্তীতে যে অ্যাডমিশন টেস্টটা তোমার হবে, ঠিক আছে, সেই অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। এবং এর পরবর্তীতেও যখন তোমরা চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিবে, মনে করো হচ্ছে সেটা বিসিএস পরীক্ষা হতে পারে, সেটা ব্যাংক জবসের কোনো পরীক্ষা হতে পারে, ঠিক আছে, সেটা এনএসএ এর পরীক্ষা হতে পারে, এরকম বিভিন্ন পরীক্ষা যখন দিবা তখন কিন্তু তোমাদের এইখানকার যে বেসিক নলেজগুলো, সেই বেসিক নলেজগুলো কিন্তু কাজে লাগবে। আবারও বলছি, আমাদের এই যে কোর্সটা আছে ইংলিশ বাংলা আইসিটি এইচএসসি ব্যাচ 2022 এর জন্য, এই কোর্সটাতে প্রথমত কিন্তু আমাদের তোমাদের প্রতি কমিটমেন্ট ছিল যে আমরা ফুল সিলেবাস কভার করব, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেছে যে সরকার থেকে একটা অপেক্ষাকৃত শর্ট সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, তখন আমরা আমাদের যে ক্র্যাশ কোর্সটা, সেই ক্র্যাশ কোর্সটাতে শর্ট সিলেবাসটা কমপ্লিট করিয়ে দিয়েছি প্রায় শেষ পর্যায়ে। এবং এই যে কোর্সটা রয়েছে এখানে কিন্তু আমরা বাংলা ফুল কোর্স করছি। ঠিক আছে, এখন ঘটনা হলো এই ফুল কোর্স করতে গিয়ে আমি যেটা দেখলাম যে ইদানিং তোমাদের পার্টিসিপেশন বেশ কম, কারণ তোমরা অনেকেই মনে করছো যে আমাদের যতটুকু শর্ট সিলেবাসে আসার কথা, এইচএসসিতে যতটুকু আসার কথা এইটা তো কভার করে ফেলেছি, পড়ে ফেলেছি। এখন তোমরা মনে করছো যে আচ্ছা, এই এইচএসসি শর্ট সিলেবাসের বাইরে যা কিছু আছে সেটা মনে হয় জীবনে আর পড়া লাগবে না। ব্যাপারটা এরকম না। এই মাত্রই বললাম যে অন্যান্য পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাকে হবে এই বেসিক নলেজগুলো দিয়ে। এখন যখন তুমি এইচএসসির পরে অ্যাডমিশনের জন্য পড়বা, তখন তোমার হাতে সময় থাকবে সর্বসাকুল্যে হয়তো বা 3 মাস, যেটা খুব বড় জোর বাড়লে 4 মাস হতে পারে। 3 থেকে 4 মাসের মধ্যে তোমার এই প্রকৃতি প্রত্যয় সংক্রান্ত অন্যান্য বাংলা ব্যাকরণের খুঁটিনাটি টুকিটাকি যে সকল বেসিক আছে, এটা ক্লিয়ার করা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। এবং তখন অন্যান্য পড়ার প্রেশারও কিন্তু থাকবে। তখন তোমার জন্য ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে। ওইগুলো পড়ার পাশাপাশি এইগুলোতে তুমি ফোকাসটা করতে পারবে না। দেখা যাবে যে তোমাদের পরবর্তীতে এই জায়গাটায় নম্বর কম আসবে এবং তোমরা হয়তো বা অ্যাডমিশন টেস্টে ভালো ফলাফল করতে পারবে না। এই জন্য আমরা এই টপিকগুলো পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা, শান্ত জিজ্ঞেস করছে ভাইয়া আমাদের শর্ট সিলেবাসের সব টপিক কি শেষ? না, অল্প কিছু টপিক বাকি আছে, সেগুলো আমি পড়াতে, এই যে বাকি যে টপিকগুলো পড়াচ্ছি তার ফাঁকে ফাঁকে পড়িয়ে দিচ্ছি। কারণটাও বলি, কারণ হচ্ছে যদি এমন করতাম যে ফুল শর্ট সিলেবাস শেষ করে তারপরে শর্ট সিলেবাসের বাইরের জিনিসপত্র যদি তোমাদের পড়াই, এখন তোমাদের অল্প যা কিছু পার্টিসিপেশন পাওয়া যাচ্ছে তখন তাও পাওয়া যেত না। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। ঠিক আছে, মন্দিরা জয়েন করেছে। লক্ষ্মী সূত্রধর বলছে নমস্কার ভাইয়া। নমস্কার, কেমন আছো তোমরা? পূজার শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর আশা করি পূজার ছুটিটা ভালো কেটেছে তোমাদের। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। দেখো, ছেলেটা বড়ই লাজুক, বড়াই করা ভালো না, অথবা ঘরামি ডেকে ঘর ছেয়ে নে। এখানে প্রত্যেকটা শব্দ, যে মার্ক করা শব্দগুলো, সেগুলো কিভাবে গঠিত হয়েছে দেখি তো। লাজুক এই শব্দটা কিভাবে গঠন করা হয়েছে? লাজ যোগ উক। বড়াই কিভাবে গঠন করা হয়েছে? বড় যোগ আই। ঘরামি কিভাবে গঠন করা হয়েছে? ঘর যোগ আমি।
আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শব্দটা দুইটা অংশ আছে, এখানে শব্দগুলোর দুইটা করে অংশ আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাভয়েড মাঝে বলছে ভাই অফলাইন অনলাইন মিলিয়ে টাইম ম্যানেজমেন্টে অনেক সমস্যা হচ্ছে, বাংলা ইংলিশের জন্য একেবারেই সময় দিতে পারছি না। তোমরা একটু চেষ্টা করো ছুটির দিনগুলোতে ক্লাসগুলো বা পড়াগুলো এগিয়ে রাখার জন্য, ঠিক আছে। বাকি সবাই ছুটি কাটাক, তুমি জীবনে অনেক ছুটি কাটাতে পারবা যদি হচ্ছে এখন একটু পরিশ্রম করো। দেখা যাবে যে বাকি সময় অন্যদের চেয়ে তুমি অনেক এগিয়ে থাকতে পারবা, হয়তোবা তোমার অ্যাডমিশন টেস্টের সময় তুমি আরেকটু রিল্যাক্স করতে পারবা। বাকি বন্ধুরা যদি দেখা যায় যে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে তাদের পড়তে হচ্ছে পড়া কভার আপ করার জন্য, এখন যদি তুমি একটু কনসেন্ট্রেট করো, একটু যদি মনোযোগ দাও, একটু যদি সময় দাও, এফোর্ট দাও, তাহলে দেখা যাবে যে তখন অনেক রিল্যাক্সেশনের মধ্য দিয়ে তুমি পড়ালেখাটা করতে পারবা, ঠিক আছে। মাহাদির প্রশ্নের উত্তরে বললাম। আচ্ছা, চমক সরকার বলছে ভাইয়া আমাদের প্লিজ বোর্ড কোশ্চেন সলভ করায়েন। ঠিক আছে, আমাদের পড়া শেষ হওয়ার পরে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো। তো যেটা পড়াচ্ছিলাম, দেখো এখানে শব্দগুলো দুইটা অংশ আছে। একটা হচ্ছে মনে করো এই যে তিনটা শব্দ, ঠিক আছে, লাজুক, বড়াই, ঘরামি। এখানে প্রথম অংশটা হচ্ছে লাজ, তারপর এখানে হচ্ছে বড়, এরপর হচ্ছে ঘর, ঠিক আছে। তো এইগুলোর সাথে যা যুক্ত হচ্ছে সেগুলোকে আমরা বলতে পারি মূলত প্রত্যয়, সেগুলোকে আমরা বলতে পারি মূলত প্রত্যয়। কি কি যুক্ত হচ্ছে? লাজের সাথে যুক্ত হচ্ছে উক, বড়র সাথে যুক্ত হচ্ছে আই, এবং ঘরের সাথে যুক্ত হচ্ছে আমি, ঠিক আছে। এগুলো যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করা হচ্ছে। এখন এই যে শব্দের শেষে এই যে প্রত্যয়গুলো যুক্ত হচ্ছে সেগুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়, সেগুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তো তোমাদের জন্য একটা প্রশ্ন, যারা আমাদেরকে হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখছো, তোমাদের সবার জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাকে বলো তো কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় কি বললাম? কৃত প্রত্যয়, ঠিক আছে, ভার্সেস তদ্ধিত প্রত্যয়, মূল পার্থক্য কি বলো তো দেখি? দুইটাই তো প্রত্যয়, হ্যাঁ, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। এখন আমাকে তোমরা বলো যে এইখানে তোমরা আমাকে বলো যে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়ের মধ্যে মূল পার্থক্যের জায়গাটা কি। আমি তোমাদের কমেন্টের জন্য তাকাই, হ্যাঁ। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছ। সাদিয়া জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঐশী সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঐশী বলছে অনেকদিন পর। কে অনেকদিন পর? আমি না তুমি? আচ্ছা, আমি অনেকদিন পর, তুমি অবশ্য অনেকদিন পর, কারণ মধ্যে দিয়ে পূজার ছুটি ছিল। সো যাই হোক, এখন বলো তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয়ের মধ্যে মূল পার্থক্যের জায়গা কোনটা? এইটা কৃত প্রত্যয়, হ্যাঁ, আর এটা তদ্ধিত প্রত্যয়। তো আজকে তো আমরা পড়ছি মূলত তদ্ধিত প্রত্যয়। এর আগে এই যে আমরা পড়ছি তো মূলত আজকে তদ্ধিত প্রত্যয়। এর আগে যেহেতু আমরা কৃত প্রত্যয় পড়েছি, তোমরা এখন একটু বলো তো কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্য কি, মূল পার্থক্য? আচ্ছা, সো আমি একটু তোমাদেরকে হেল্প করি। এক ধরনের এক ধরনের প্রত্যয় গঠিত হলে সেটা ভার্ব তৈরি করে, ভার্ব বা ক্রিয়া তৈরি করে। আচ্ছা, সাদিয়া আফরিন ইবনাথ সবার আগে উত্তর দিচ্ছে কৃত মানে ক্রিয়া, তদ্ধিত মানে বিশেষ্য। আচ্ছা, দেখি একটু। তার মানে এই যে ক্রিয়া, কৃত প্রত্যয় কি গঠন করে? কৃত প্রত্যয় গঠন করে হচ্ছে ভার্ব বা ক্রিয়া, ঠিক আছে। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আচ্ছা, তারপরে ঐশী আচ্ছা, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয় অন্যান্য পদ গঠন করে, এটাকে নাম পদ বলা হয়। নাম পদ তার মানে হচ্ছে সেটা নাউনও হতে পারে, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভও কিন্তু হতে পারে। এই ব্যাপারটা শিওর না যে তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত পদ বা তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ আসলে নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, নাকি কি হবে। তবে এই ব্যাপারে আমরা 100% শিওর যে কৃত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ অবশ্যই অবশ্যই ভার্ব হবে। কৃত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ অবশ্যই অবশ্যই ভার্ব হবে, ঠিক আছে। আচ্ছা, একটা একটা অবজেক্টিভ তোমাদের এসএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, একটু বলে রাখি। তোমাদের অ্যাডমিশনের জন্য, এসএসসির জন্য যেহেতু ইম্পর্টেন্ট ছিল, অ্যাডমিশনের জন্য তোমরা পড়বা, মনে রাখবা, অ্যাডমিশনে আসতে পারে। সেটা হচ্ছে যে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। কি বলা হয়?
বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। তার মানে হচ্ছে যেই ধরনের নাম শব্দের সাথে নাম পদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না সেটাকে আমরা বলতে পারি প্রাতিপদিক। ঠিক আছে, আচ্ছা। তো প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয় প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, জয়ন্তী গুপ্তা জয় বলছে আদাব ভাইয়া, আদাব। ওকে, সোমা খাতুন বলছে কৃত প্রত্যয় ক্রিয়া প্রধান, তদ্ধিত প্রত্যয় বিশেষ্য প্রধান। এক্স্যাক্টলি। ওকে, আমরা পরের স্লাইডে যাই তাহলে। এখন এইখানে আমরা বিভিন্নভাবে কিভাবে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয় সেইটা সম্পর্কে একটু দেখি। বিভিন্নভাবে কিভাবে তদ্ধিত প্রত্যয়গুলো ব্যবহার হয় সেটা সম্পর্কে একটু দেখি। ঠিক আছে, বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? 3 প্রকার। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। 1 বাংলা, 2 বিদেশি এবং 3 তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, আচ্ছা। জেরিন বলছে এই অবজেক্টিভ যে কয়বার আসতো। হ্যাঁ, এসএসসির জন্য এই প্রাতিপদিকের যে অবজেক্টিভটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই ইম্পর্টেন্ট যে এসএসসিতে যেহেতু এটা অনেকবার এসেছে তার মানে এটা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ডের, তার মানে এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিজয় চন্দ্র শিপন বলছে ভাইয়া, তারপর একটা ইমো দিয়েছে লাভ ইমোটিকন। আচ্ছা, তো এখন আমরা আসো একটু দেখি যে কিভাবে 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 তদ্ধিত প্রত্যয় দিয়ে কিভাবে কিভাবে তদ্ধিত প্রত্যয় দিয়ে শব্দ গঠন হতে পারে। ঠিক আছে, অনেক সময় অ্যাডমিশনের অবজেক্টিভে দেওয়া হয় এই শব্দটা দিয়ে বলা হয় যে এটা কি ধরনের অর্থ প্রকাশ করছে, তখন কিন্তু লিখতে হবে যে অবজ্ঞা, তারপর বৃহদার্থে, সদৃশ অর্থে, এইরকম আর কি। বুঝছো, এইরকম জিনিসগুলো কিন্তু অনেক সময় লিখতে হয়। এই কারণে আমরা একটু ইলাবোরেট ভাবে একটু এক্সটেন্ডেড ভাবে পড়ছি, কারণ তোমাদেরকে আগেই বলছি তোমাদের এইচএসসির জন্য অবজেক্টিভ হিসেবে যেহেতু এখান থেকে প্রশ্ন আসবে না, আমরা এখন মূলত যা পড়ছি এটার মূল ফোকাসটা কিন্তু অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, এটার মূল ফোকাস হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এখন যদি তোমরা পড়ে যাও পরবর্তীতে তোমরা অনেক কম কষ্টে কম পরিশ্রমে জায়গাটা পার হতে পারবে। আচ্ছা, দেখি এখানে তদ্ধিত প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি যে নাম পদের সাথে একটা প্রত্যয় যোগ হচ্ছে। যেমন চোর, এটা কিন্তু এমনিতেই একটা নাম পদ, তাই তো? তো চোরের সাথে একটা আ যুক্ত হচ্ছে, একটা আ কি, এই যে আটা, এটা কি বলতো, প্রকৃতি নাকি প্রত্যয়? দেখি মনে আছে কিনা, এটা কি প্রকৃতি নাকি প্রত্যয়? বলো তো এটা কি হবে? এই যে আ যুক্ত হচ্ছে, এটা প্রকৃতি না প্রত্যয়? ডিঙি যোগ আ, ঠিক আছে, এটা কি বলো তো? আচ্ছা, চোরের সাথে একটা আ যুক্ত হচ্ছে, শব্দটা হয়ে যাচ্ছে চোরা। চোরা দিয়ে একটা অবজ্ঞা বোঝাচ্ছে। অবজ্ঞা মানে কি জানো? অবজ্ঞা মানে হচ্ছে তুচ্ছ অথবা অবহেলা অথবা ছোট করা অথবা নিচু দৃষ্টিতে দেখা, অনেক কিছু কিন্তু হতে পারে। ঠিক আছে, এই অবজ্ঞার মানে। ওকে, আচ্ছা, সবাই বলছে প্রত্যয়। এক্স্যাক্টলি, অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার জন্য। তো অবজ্ঞার মানে হচ্ছে এইগুলোই হতে পারে, তুচ্ছ, অবহেলা, ছোট করা, নিচু দৃষ্টিতে দেখা ইত্যাদি। তো এইগুলা দিয়ে আ প্রত্যয় যোগে কি কি শব্দ গঠিত হয়? আ প্রত্যয় দিয়ে চোরের সাথে আ যোগ হলে চোরা হয়। ঠিক আছে, ডিঙির সাথে আ যুক্ত হলে কিন্তু ডিঙা হয়। এরপরে সদৃশ অর্থে, সদৃশ মানে কি জানো? সদৃশ মানে হচ্ছে সিমিলার বা সেম, সিমিলার অথবা সেম। অনেক সময় উদ্দীপককে বলে না গ নাম্বার প্রশ্নতে কি বলে? গ নাম্বার প্রশ্নতে বলে না যে অমুকের সাথে তমুকের চরিত্রের সাদৃশ্য দেখাও? এইটাই কিন্তু এখানে এই যে সাদৃশ্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন, সদৃশ অর্থে। হ্যাঁ, আচ্ছা, বাঘ যোগ আ, বাঘ যোগ আ, এটা কি হলো? বাঘা। হাত যোগ আ, এটা কি হলো? হাতা। তার মানে হচ্ছে একটা আ প্রত্যয় যুক্ত হয়ে কিন্তু এই যে তদ্ধিত প্রত্যয়, এইখানে আমরা পাচ্ছি কি আ প্রত্যয়টা, এটা যুক্ত হয়েই আসলে মূলত একটা নাম শব্দ গঠন করছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তাতে আছে বা তার আছে অর্থে জল যোগ আ, কি যুক্ত হয়েছে? আ। গোদ যোগ আ। ঠিক আছে, তো এরকম চাল চালা,
লুনা বা লোনা এইরকম শব্দগুলো কিন্তু আমরা পাই মূলত তদ্ধিত প্রত্যয় যোগে। তার মানে ঘটনা হচ্ছে, তার মানে আচ্ছা ওকে, আমাকে জেরিন জিজ্ঞেস করছে ভাইয়া ডিঙা বৃহদার্থে কিভাবে হলো? বৃহৎ মানে কি আমরা একটু ক্লিয়ার করে নিই লেখাগুলা। বৃহৎ মানে হচ্ছে বড় বা লার্জ, অথবা তোমাদের বোঝার সুবিধার্থে বিগে লিখলাম। হ্যাঁ, তো ডিঙি বলতে আমরা মূলত বুঝি হচ্ছে ছোট, ছোট নৌকা। হ্যাঁ, ছোট নৌকা। আর ডিঙা বলতে এটা হচ্ছে এই যে সপ্তডিঙা মধুকর, এটা হচ্ছে একজন, মানে তোমরা এই লেখাটা পড়েছ চাঁদ সওদাগরের, ওখানে বড় বড় যেই প্রায় জাহাজ সদৃশ বা বিশাল জাহাজের মতো যে নৌকাগুলো ছিল সেগুলোকে বলা হতো ডিঙা। এই জন্য ডিঙি বলতে ছোট নৌকা বোঝায় আর ডিঙা বলতে বড় নৌকা বোঝায়। মানে তোমরা এইটা পড়েছো না যে নদ আর হচ্ছে নদী, নদ বলতে কিন্তু মূলত ছোট যেই নদীগুলো সেগুলোকে বোঝায়। তো একই রকম ডিঙি আর ডিঙা, বুঝছো? তারপর হচ্ছে এটা পড়েছো না তোমরা যে পুস্তক আর হচ্ছে পুস্তিকা, এটা দিয়ে কিন্তু ছোট আর বড় বোঝায়। ঠিক আছে, আচ্ছা আশা করি জেরিন তোমার উত্তরটা পেয়েছো। আচ্ছা, সদৃশ অর্থে বাঘা বুঝে নাই, এটাকে দেখি। আচ্ছা, রূপক আহমেদ চৌধুরী চলে এসেছো, ওকে ঠিক আছে। আমি তোমাদেরকে বলি, একজন বন্ধু বলেছে সদৃশ অর্থে বাঘা মানে কি বুঝে নাই। সদৃশ মানে তো সিমিলার বা হচ্ছে একই রকম। বাঘা কি বুঝাই, মানে মনে করো হচ্ছে বাঘের চামড়ার মতো দেখতে যদি কোনো ব্যাগ হয়, হ্যাঁ মনে করো একটা ব্যাগ, ব্যাগের যে প্রিন্ট বা ব্যাগের যে ডিজাইন, ঠিক আছে, এইটাকে যদি তুমি বলো বাঘা, তার মানে হচ্ছে এই ব্যাগটা দেখতে বাঘের চামড়ার মতো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আরও কিছু আপ্রত্যয় যোগে। তার মানে হচ্ছে আপ্রত্যয় যোগে কিভাবে কিভাবে তদ্ধিত প্রত্যয় গঠিত হয় বা তদ্ধিত প্রত্যয় কিভাবে যুক্ত হয় সেটা এখনো শেষ হয় নাই। সো আমরা আরও কিছু দেখি আপ্রত্যয় যোগে আরও কিভাবে কিভাবে গঠন হয়। সমষ্টি অর্থে, সমষ্টি বা হচ্ছে সামেশন বা যোগফলও বলা যেতে পারে। ঠিক আছে, 20 থেকে 20 তার মানে হচ্ছে 20-এর সমষ্টি, 22 থেকে 22 তার মানে হচ্ছে 22-এর সমষ্টি। ঠিক আছে, তারপর হচ্ছে জটা হতে পারে জট যোগ আ, চোখা হতে পারে, ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে কিন্তু হতে পারে, যেমন হাজির থেকে হাজি রা, একটা আ যুক্ত হচ্ছে, চাষের সাথে আ যুক্ত হয়ে কি হচ্ছে চাষা। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই জায়গাটায় যা বোঝা প্রয়োজন সেটা হচ্ছে যে তদ্ধিত প্রত্যয়ের অনেক বড় একটা অংশ হচ্ছে এই আ প্রত্যয় দিয়ে গঠিত হয়। ঠিক আছে, কিভাবে গঠিত হয়? একটা নাম প্রকৃতির সাথে আ প্রত্যয় যোগে যা গঠিত হয় তাকে আমরা বলতে পারি তদ্ধিত শব্দ, বা এটাকে আমরা নামপদ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে এখন আমরা, আচ্ছা আরিয়ান বার্ষিক জিজ্ঞেস করছে ভাইয়া জটা মানে কি? জটার অনেকগুলো মিনিং হতে পারে, তবে একটা জটার মিনিং তোমাদেরকে আমি বলি। মনে করো অনেক সময় সন্ন্যাসীদের চুল দেখেছো যে একদম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, কারণ অনেক দিন গোসল না করার জন্য, না ধোয়ার জন্য অনেক সময় এরকম হয়ে যায়। আবার দেখা যায় যে বট গাছের যে ডাল যখন ঝুলে পড়ে, ঠিক আছে, ওইটাও দেখা যায় যে জটা জটা হয়, তার মানে হচ্ছে পেঁচানো হয়, মূলত কোকড়ানো পেঁচানো, এইটা বোঝানোর জন্য জটা এই শব্দটা আমরা ব্যবহার করি। আরিয়ান আশা করি তোমার উত্তর পেয়েছ। তারপরে আই প্রত্যয়, এরপরে আই প্রত্যয় যোগে, যেমন ভাববাচক বিশেষ্য গঠনে বড় যোগ আই কি হলো? বড়াই। চড়া যোগ আই কি হলো? চড়াই। ঠিক আছে,
কানু যোগ আই কানাই, নিম যোগ আই নিমাই, এরকম। তো এখন একটা ঘটনা বোঝা দরকার, সেটা হচ্ছে যে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে একটা ঘটনা বোঝা দরকার, সেটা হচ্ছে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যে ভার্বটা গঠন করা হয়, তার মানে ধাতু যোগ কৃত প্রত্যয়, হ্যাঁ, ইকুয়ালস টু ভার্বটা, ইকুয়ালস টু এই ভার্বটা। দেখা যায় এই ভার্বটা আর এই ধাতুটার মধ্যে কিন্তু অর্থে সামঞ্জস্য আছে বা মিল আছে, বা মিল আছে। কিন্তু তোমরা দেখবা যে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে, তোমরা দেখবা যে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে সব সময় এই যে মূল যে অংশটা আছে, এই মূল অংশটার সাথে শেষ অংশটার যে অর্থগত সামঞ্জস্য থাকবেই এমনটা আসলে না। তবে কখনো কখনো যে অর্থের মিল থাকে না তা না। আবার যেমন দেখো, ঢাকা যোগ আই ঢাকাই, তার মানে হচ্ছে ঢাকা সংশ্লিষ্ট বা ঢাকা সম্পর্কিত কিছু একটা, ঠিক আছে। আচ্ছা, চোর যোগ আই চোরাই, এরকম। তো এরকম দুইটাই হতে পারে। তার মানে দেখা যায় যে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে ভার্বের সাথে ধাতুর একটা ডিরেক্ট সম্পর্ক থাকে, কিন্তু তদ্ধিত শব্দের ক্ষেত্রে দেখা যায় যে সবসময়, বা নাম শব্দের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে মূল অংশটার সাথে পরবর্তীতে যে সাধিত শব্দটা রয়েছে সেটার সবসময় অর্থগত মিল থাকে না, ঠিক আছে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তারপরে দেখি, এরপরে দেখি এরপরে আমরা আরো কিছু প্রত্যয় দেখি। যেমন আমি, আম, এই আম কিন্তু ম্যাঙ্গো না, হ্যাঁ, আমো, মি, এইসব প্রত্যয় যোগে কিভাবে তদ্ধিত শব্দ গঠিত হয় একটু দেখি। যেমন ভাব অর্থে ইতর যোগ আমি, মানে কি জানো? এখানে ভাব অর্থে মানে হচ্ছে ভাব দেখানো এমন না। ইতর যোগ আমি ইত্রামি মানে হচ্ছে, মানে কিটা তোমাদের একটু বোঝাই দেই। ইত্রামি মানে হচ্ছে ইতর, ইতর ভাব, বুঝছো? পাগল যোগ আমি, পাগলামি মানে কি তাহলে বলো তো? ইত্রামি যদি ইতর 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 ভাব হয়, আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো পাগলামি মানে কি, দেখি পারো কিনা। ঐশী বলছি ইতর যোগ আমি, তা তো বুঝলাম, কিন্তু ঐশী প্রশ্ন তো এটা না। প্রশ্ন হচ্ছে ইত্রামি মানে যদি ইতর ইতর ভাব হয়, এই যে ভাব অর্থে, পাগলামি মানে কি? ঐশী আবার বলছে পাগল পাগল ভাব। আচ্ছা বলো তো দেখি চোরামি মানে কি? এই তো সবাই বুঝতে পেরেছ কিভাবে ভাব বুঝায়। তো এখানে অনেকগুলো আমরা এরকম আমি পাচ্ছি, চোরামি, বাদরামি, এটা বাদর হবে, হ্যাঁ বাদর, বাদরামি হবে। ফাজিল যোগ আমো, ফাজলামো, ঠিক আছে। এখন বলদামি, এই শব্দটা শুনেছ? এটা ছোটখাটো গালি। এটা বলদামি মানে কি? বলদামি মানে হচ্ছে বলদ, বলদ ভাব, ঠিক আছে। ইতরামি মানে ইতর ইতর ভাব, বলদামি মানে হচ্ছে বলদ বলদ ভাব। আচ্ছা, তারপরে দেখি এরপর ঠক যোগ আমো। একটা গান শুনেছে টিয়ামো, টিয়ামো মানে খুব সম্ভবত মনে হয় প্রিয়তমা, খুব সম্ভবত, আমি শিওর না, স্প্যানিশ শব্দ মনে হয়। তো কিন্তু বাংলায় যখন আমো ব্যবহৃত হয়, এটা কিন্তু আমরা মূলত আমো বা আমি আমরা ব্যবহার করছি এখানে বৃত্তি বা জীবিকা অর্থে। জীবিকা মানে কি? মানে হচ্ছে লাইভলিহুড, হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এইটা আমরা বুঝলাম। এরপরে নিন্দা জ্ঞাপন অর্থে, এইটা একটু বোঝার চেষ্টা করি। নিন্দা জ্ঞাপন, নিন্দা মানে কি? নিন্দা মানে হচ্ছে কারো ব্যাপারে খারাপ কিছু বলা, বা হচ্ছে কাউকে ছোট করা, কিংবা হচ্ছে কাউকে একটু অবজ্ঞা করা, বুঝছো? মানে নিন্দা বলতে মূলত কি বোঝায়? প্রশংসার বিপরীত শব্দ হচ্ছে নিন্দা। এই যে প্রশংসা আছে না,
প্রশংসা মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, এইটার বিপরীত শব্দ হচ্ছে নিন্দা। হ্যাঁ, ঠিক আছে। তো নিন্দা জ্ঞাপন অর্থে আমরা বলি হচ্ছে জ্যাঠামি বা ছেলেমি। দুইটার অর্থ একটু বুঝিয়ে দেই। জ্যাঠামি বলতে জ্যেষ্ঠ আছে না, জ্যেষ্ঠ। জ্যাঠামি শব্দটা এসেছে মূলত এই জ্যেষ্ঠ থেকে। জ্যেষ্ঠ মানে হচ্ছে মূলত বড়, মানে জ্যেষ্ঠ ভাই বা জ্যেষ্ঠ পুত্র এরকম আর কি, তার মানে হচ্ছে বড়। তো জ্যাঠামি বলতে মূলত বোঝানো হয় একটু বড় বড় ভাব নিচ্ছে যে, এই অবস্থাটাকে বলা হয় জ্যাঠামি। ঠিক আছে। আচ্ছা, কারা যেন বলছে যে গীবত করা, পিছনে কথা বলা, পরে বদনাম করা, কোন শব্দের অর্থ বলছো এটা? আমি তো এখনো কোনো এরকম শব্দ পড়াই নেই যেটার অর্থ গীবত করা। আচ্ছা, যাই হোক, ছেলেমি বলতে হচ্ছে ছেলে মানুষই করা, বুঝছো? ছেলেমি বলতে হচ্ছে ছেলে মানুষই করা, মানে হচ্ছে দুইটাই নিন্দা জ্ঞাপন। তুমি তোমার বয়সের চেয়ে, তোমার যত বয়স, তোমার যত ম্যাচুরিটি, তার চেয়ে যদি বড় বড় ভাব দেখাও তাহলে তোমাকে বলা হবে তুমি জ্যাঠামি করছো। আর তোমার যা বয়স তার চেয়ে যদি তুমি ছেলে মানুষই করো বা ন্যাকামি করো তাহলে তোমাকে বলা হবে ছেলেমি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি, এরপরে রস্যই অথবা দীর্ঘই প্রত্যয়। রস্যই অথবা দীর্ঘই প্রত্যয়। বাহাদুর যোগ ই, উমেদার যোগ ই। ঠিক আছে, ই প্রত্যয়। ভাব কিভাবে হয়? বাহাদুর মানে কি? বাহাদুরি মানে কি? বাহাদুর বাহাদুর ভাব। বৃত্তি বা ব্যবসা, বৃত্তি মানে কি? বৃত্তি মানে এখানে স্কলারশিপ না, বৃত্তি মানে হচ্ছে এখানে জীবিকা, যা খেয়ে পরে বাঁচা যায়। ডাক্তার থেকে কি হচ্ছে? ডাক্তার যোগ ই, ডাক্তার রি। মোক্তার যোগ ই, মোক্তা রি। ব্যাপার, ব্যাপারী। ব্যাপারী মানে কি জানো? ব্যাপারী মানে হচ্ছে ব্যবসায়ী। বলে না আলুর ব্যাপারী, চালের ব্যাপারী। ঠিক আছে। চাষ থেকে চাষি। আচ্ছা আচ্ছা, ঐশী বলছে যে পিছনে কথা বলা, এই কথাটা বলেছি নিন্দার কথা বোঝাতে না। নিন্দা মানে হচ্ছে কারোর সম্পর্কে খারাপ কিছু বলা, নট নেসেসারিলি সেটা পিছনে বলতে হবে, গীবত করতে হবে বা পরনিন্দা। পরনিন্দা আর হচ্ছে এই নিন্দা একটু হালকা স্লাইড ডিফারেন্স আছে। নিন্দা তোমাকে যদি আমি ক্লাসে বলি যে তুমি একদমই মনোযোগী না, তুমি একদমই ভালো না, পড়ালেখা করো না, খুবই দুষ্ট, ঠিক আছে, এগুলো কিন্তু নিন্দা। এগুলো কিন্তু আমি তোমার সম্পর্কে অন্য কাউকে গিয়ে বা অন্য কারো কাছে তোমার সম্পর্কে খারাপ কিছু বলছি না। সরাসরি যা কিছু বলা হয় সেগুলো কিন্তু নিন্দা হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এরপরে জাত, আগত বা সম্বন্ধ বোঝাতে। ভাগলপুর। আচ্ছা, তোমরা একটা জিনিস শুনেছ, সেটা হচ্ছে যে আল কুরআনের, পবিত্র আল কুরআনের যে সূরাগুলো, সেগুলোকে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি, মাক্কি আর মাদানি, তাই না? মাক্কি আর মাদানি, তাই তো? বলো তো এই মাক্কি আর মাদানি জিনিসটা কি, একটু এক্সপ্লেইন করো তো দেখি কমেন্টে। পপি জিজ্ঞেস করছে মোক্তার পোদ্দার বলতে কি বোঝানো হয়েছে। মোক্তার পোদ্দার দুইটাই আলাদা আলাদা দুইটা পেশা। মোক্তার হচ্ছে মূলত কোর্টে যারা হচ্ছে জিনিসপত্র লেখে। তার মানে মনে করো যখন কোনো হিয়ারিং চলে, হিয়ারিং মানে হচ্ছে কোনো শুনানি চলে, বা হচ্ছে কোর্টে যখন কোনো কিছু, আদালতে কোনো কিছু পেশ করা হয়, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু নোটেড থাকে। তো যারা লেখে তাদেরকে আমরা এরকম মোক্তার বলি। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো যেই সূরাগুলা মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে আমরা বলি মাক্কি, এবং যেগুলো হচ্ছে মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলি আমরা মাদানি। তার মানে এখান থেকে আমরা বুঝি মূলত যে এটার উৎপত্তি কোথায়। বুঝতে পেরেছ? তার মানে আমরা বুঝি হচ্ছে এর উৎপত্তি কোথায়, বা এটা কোথা থেকে জাত বা কোথা থেকে উদ্ভূত। গট ইট? এই যে ভাগলপুর, ভাগলপুরি, তার মানে হচ্ছে কারো জন্ম যদি ভাগলপুরে হয়
বা কেউ যদি ভাগলপুর থেকে আসে তাহলে আমরা বলতে পারি ভাগলপুরি, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, মাক্কি আর মাদানির চমৎকার ব্যাখ্যা দিয়েছো তোমরা, অ্যাগ্রিড, 100% কারেক্ট। সরকার থেকে সরকারি, বুঝছো, এইটা আবার সম্বন্ধবাচক। তো এটা আমরা বুঝতে পারলাম। তোমরা এরকম কয়েকটা, এই যে ভাগলপুর, ভাগলপুরি, এরকম কয়েকটা এক্সাম্পল তোমরা দিতে পারবা রস্বই অথবা দীর্ঘই প্রত্যয়? দেখি পারো কিনা। এই যে এখানে যেরকম একটা এক্সাম্পল আছে, এখানে যেরকম একটা এক্সাম্পল আছে ভাগলপুর, ভাগলপুরি, এরকম একটা এক্সাম্পল দাও তো দেখি তোমরা। দেখি এরকম একটা এক্সাম্পল দাও। বরিশাল, বরিশাল্লা হবে। নোয়াখালী, নোয়াখাইল্লা হবে। আচ্ছা, আরিয়ান বাসির বলছে ঢাকা থেকে ঢাকাই। ওকে, বাবারে, শিহাব বলছে শ্রীমঙ্গলী। ঐশী প্রশ্ন করেছে, যদিও ধর্মীয় প্রশ্ন, মদিনায় যাওয়ার পথে যে সূরাগুলো অবতীর্ণ হয় সেগুলো কি মাক্কি সূরা? হ্যাঁ, কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, যে সূরাগুলো যেখানে অবতীর্ণ হওয়া শুরু করেছে সেগুলো আসলে সেখানকার সূরা হিসেবেই পরিগণ্য হয় আর কি, বা কনসিডার্ড হয়। আচ্ছা, ইবনাত বলছে বাঁশখালী থেকে বাঁশখাইল্লা। সাদিয়ার বাড়ি কি ছাগলনাইয়া নাকি? পপি বলছে কারবার থেকে কারবারি, পাতালপুর থেকে পাতালপুরি। আচ্ছা, তো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিভাবে রস্বই কিংবা দীর্ঘই প্রত্যয়ের যোগে তদ্ধিত শব্দ গঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, এরপরে আমরা দেখব হচ্ছে ইয়া প্রত্যয় যোগে, ইয়া ঢিসুমাই, ঠিক আছে? ইয়া এ প্রত্যয় যোগে কিভাবে গঠিত হয়। তৎকালীনতা, তৎকালীনতা মানে কি? তার মানে হচ্ছে আগের কিছু একটা, তার মানে আগের কিছু একটা বোঝাতে সেকাল যোগ এ, সেকেলে, একাল যোগ এ, একেলে, ভাদর যোগ ইয়া, ভাদরিয়া, বুঝছো? তো এখন তোমাদেরকে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে বলো তো এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, দেখি তোমাদের মধ্যে একটা পোল হোক, পোল, একটা ভোট। সব জায়গায় তো ভোট দেওয়া যায় না, এখানে মনে করো একটা ভোট দেওয়ার সুযোগ আমরা তৈরি করি। হ্যাঁ, তো বলো তো কোনটা সহজ, এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়লাম কোনটা সহজ, কৃত নাকি তদ্ধিত? দেখি তোমরা ভোট দিয়ে বলো। কৃত প্রত্যয় যদি সহজ মনে হয় তাহলে 1 লেখো কমেন্টে, আর তদ্ধিত প্রত্যয় যদি সহজ মনে হয় তাহলে 2 লেখো। দেখি কোনটা সহজ। আমি একটু বুঝি তোমাদের কোন ক্লাসটা সহজ লাগছে, কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, কিংবা বাই ডিফল্ট কোনটা সহজ কোনটা কঠিন। যদি কৃত প্রত্যয়কে সহজ মনে হয় তাহলে হচ্ছে কমেন্টে 1 লিখো, আর যদি তদ্ধিত প্রত্যয়কে সহজ মনে হয় তাহলে কমেন্টে 2 লেখো। আমার কাছে কিন্তু পার্সোনালি তদ্ধিত প্রত্যয়গুলাই সহজ মনে হয়। একটু ইলেকশন ম্যানিপুলেশন করলাম, যাই হোক, দেখি এখন তোমরা কত ভোট দাও। আচ্ছা, সাদিয়া বলছে এক সহজ, প্রথমবার কাউকে পেলাম। আরিয়ান 2 বলছে, অ্যাভয়েড মাহাদি তদ্ধিত বলছে, মানে 2। মিষ্টি বলছে তদ্ধিত, ছবি বলছে, জেরিন বলছে 2। আচ্ছা, ঐশী যেন কাকে সরি বলছে, কেন কাউকে সরি বলছে এটা আমি জানি না। আরিয়ান 2 বলছে, সোমা খাতুন 2 বলছে, ইমতিয়াজ শিহাব বলছে 2। আচ্ছা, এখন তোমাদেরকে আমি কারণটা বলি, ঠিক আছে? আমার কাছে একটা কারণ আছে যে কেন তদ্ধিতটা সহজ মনে হয় আর কৃত প্রত্যয়টা কঠিন মনে হয়। আমার কাছে একটা
একদম সলিড কারণ আছে। আমার কাছে যে কারণে কৃত প্রত্যয়টা কঠিন মনে হয়, আমি শিওর তোমাদের কাছেও মনে হয়, তোমরাও কমেন্টে তাই বলেছো। কারণ হচ্ছে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা ধাতুর যে মূল ফর্মটা লিখি, এই যে এই যে ক্রিয়ামূল বা ধাতু যেটা আমরা লিখি, ঠিক আছে, এই যে শর্ট ফর্মটা এটা আমাদের পরিচিত না, এটা আমাদের পরিচিত না, এটা হচ্ছে আমাদের অপরিচিত, অপরিচিত। কিন্তু তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা যা লিখি, এই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে এই যে যেমন সেকালের সাথে একটা এ প্রত্যয় যুক্ত হয়েছে, এই সেকাল তো আমাদের পরিচিত শব্দ, একাল আমাদের পরিচিত শব্দ, তাই না? তারপর মনে করো জাল, এটা আমাদের পরিচিত শব্দ, খুন পরিচিত শব্দ। সো পরিচিত শব্দের সাথে একটা আ, ই, উ, তারপর আম, আমি, আমো ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করছে। এই কারণে তদ্ধিত প্রত্যয়গুলো আমাদের কাছে সহজ মনে হয়, বা তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দগুলো আমাদের কাছে সহজ মনে হয়। কারণ হচ্ছে এইখানে মূল যে অংশটা আছে, সেই মূল অংশটা আমাদের পরিচিত, এবং মূল অংশটা আমরা এমনিতেই পারবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো সবাই এ ব্যাপারে একমত যে তদ্ধিত প্রত্যয় সহজ, তার মানে আমরা আগে কঠিন ক্লাস করেছি, এখন একটা সহজ ক্লাস করছি। ওকে, তারপর এরপরে আমরা পড়ব উয়া থেকে ও প্রত্যয়, উয়া থেকে ও প্রত্যয়। যেমন জ্বর যোগ উয়া, জরুয়া, বা এটা হতে পারে জরুয়া, জরুয়া তো ব্যবহার হয় না, এটাকে বলা হয় জ্বরও, তার মানে জ্বর জ্বর ভাব, বুঝছো? আচ্ছা, তারপরে টাক থেকে টেকো, টাক থেকে, টাক থেকে কি হলো, টাক থেকে আসলে প্রথমে হচ্ছে টাকুয়া, ঠিক আছে, টাক থেকে প্রথমে হচ্ছে টাকুয়া, সেখান থেকে এই উয়াটা হয়ে গেছে ও প্রত্যয়। দেখো টাক হয়েছে প্রথমে টাক উয়া, তারপর সেই টাকুয়াটা হয়ে গেছে টেকো, এই ও প্রত্যয়, তার মানে উয়াটা রিপ্লেসড হয়ে উয়া থেকে উয়া পড়ে গেছে কুয়ায়, উয়া হয়ে গেছে ও, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাঠ থেকে মাঠুয়া, সেখান থেকে মেঠো। আমাদের মধ্যে কি ছিল সেটা জানা লাগবে না, বা মধ্যে জিনিসটা পারা লাগবে না, মধ্যে যে বিবর্তন, আবর্তন, পরিবর্তন এই সম্পর্কে না জানলে হবে, আমাদের প্রথম অবস্থা আর শেষ অবস্থাটা একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, জেরিন বলছে জি ভাইয়া, আপনার মতের সাথে আমাদের মত মিলেছে, এই উপলক্ষে কাচ্চি খান সবাইকে। তোমাদের মতের সাথে আমার মত যদি মিলে, তাহলে তোমাদেরকে কেন কাচ্চি খাওয়াতে হবে? বরঞ্চ তোমাদের মতের সাথে যদি আমার মত না মিলতো, তাহলে তোমাদের মতামতকে কনভার্ট করে আমার মতামতে আনার জন্য তোমাদেরকে কাচ্চি খাওয়ানোটা উড বি মোর সেন্সিবল, তাই না? কি জেরিন, কেমন লাগলো? আচ্ছা, তারপরে দেখি এরপরে উ প্রত্যয়, এরপরে উ প্রত্যয়। তো ঢাল যোগ উ, ঢালু। এখন তোমাদেরকে একটা ট্রিক শেখাই, একটা ট্রিক শেখাই, যেহেতু অনেকক্ষণ ধরে এইভাবে আমরা বিশ্লেষণ করছি, একটু বোরিং লাগাটা স্বাভাবিক। এখন তোমাদেরকে একটা ট্রিক শেখাই, সেটা হচ্ছে মনে করো তোমাদেরকে বললো যে, পরীক্ষায় বললো যে প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করো, প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করো। এখন বলে দেওয়া হলো, মনে করো যে প্রকৃত প্রত্যয় বিশ্লেষণ করো, শব্দ দেওয়া হলো মনে করো ঢাকাই, ঢাকাই, ঠিক আছে। আচ্ছা, ঢাকাই বাদ দিলাম, মনে করো শব্দ দেওয়া হলো প্রকৃত, শব্দ দেওয়া হলো মনে করো বড়াই, ঠিক আছে। এখন মনে করো তুমি জীবনে প্রথমবারের মতো পরীক্ষায় গিয়ে এই শব্দটা শুনলা, বড়াই। জীবনে কোনোদিন শোনো নাই। বড়াই করা মানে যে গর্ব করা, বড়াই করা মানে যে গর্ব করা, এটা মনে করো তুমি জীবনেও কোনোদিন শোনো নাই, প্রথমবারের মতো পরীক্ষায় গিয়ে একদম ফি সাবিলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো
এখন তোমাকে বললো যে বাবা এটা সলভ করো, এইটা প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করো, কি করবা? জীবনেও কোনোদিন এই শব্দই শুনো নাই কোনোদিন, ঠিক আছে? তাহলে এটার বিশ্লেষণ কিভাবে করবা? তখন মনে রাখবা তদ্ধিত প্রত্যয়ের সহজ সুবিধাজনক ব্যাপার হচ্ছে এইটা, যে এটার যে মূল অংশটা, হ্যাঁ, তদ্ধিত প্রত্যয়ের যে মূল অংশটা রয়েছে, অর্থাৎ এখানে যে প্রকৃতিটা আছে, প্রকৃতিটা একটা অর্থপূর্ণ শব্দই হয়, প্রকৃতিটা একটা অর্থপূর্ণ শব্দই হয়। তার মানে বড়াই, এটাকে যদি আমি ডিভাইড করি, বলো তো কি হবে? বড়াই, এখান থেকে বড়াইকে আমি ভাঙলে, মনে করো বড়াই এখানে আছে হচ্ছে ব ডশূন্যর, তারপর হচ্ছে এটা প্লাস দেই বুঝতে সুবিধা হবে, একটা আকার আর একটা রস্যই, ঠিক আছে? প্রকৃতি ও প্রত্যয় কিভাবে বিশ্লেষণ করবা? জীবনেও কোনোদিন শুনো নাই এরকম শব্দ, কিভাবে প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করবা এইটা আমরা শিখছি, হ্যাঁ, এইটা আমরা শিখছি। আচ্ছা, তো এখন ব ডশূন্যর আকার রস্যই, এখন এখান থেকে প্রকৃতি আর প্রত্যয় বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তো কিভাবে প্রকৃতি আর প্রত্যয় বিশ্লেষণ করবো? সবসময় মনে রাখবা এই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট তদ্ধিত প্রত্যয় যার সাথে যুক্ত হবে সেটা নিজেরও একটা অর্থ থাকবে। এখন আমরা দেখি এখান থেকে কতটুকু অংশ নিলে এটা নিজের একটা অর্থ দাঁড়ায়। ব নিজস্ব কোনো অর্থ আছে? নাই, তার মানে শুধু ব হবে না, সাথে একটা ডশূন্য নিলাম, বড়, বড়ের কি অর্থ আছে? বড়র অর্থ কি বলো? বড় মানে কি? বড় বলতে কি বুঝি বলো? সোমা খাতুন বলছে প্রকৃতি বড়, প্রত্যয় আই। তা তো তুমি পারলে বুঝলে পারবা, নাইলে কি হবে? কিভাবে সলভ করো এটা বলো। ঐশী বলছে, ঐশী একটা কঠিন শব্দ বলছে, বলছে বৃহৎ। আমি হলে তো বলতাম বিগ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, বিশাল, লার্জ, ওকে। তার মানে বয়ের আলাদা কোনো অর্থ নাই, কিন্তু বড় এটার একটা আলাদা অর্থ আছে। তার মানে হচ্ছে ব ডশূন্যর আকার রস্যই, এটার মধ্যে থেকে প্রথম দুইটা অক্ষর নিয়ে আমি যেই শব্দটা গঠন করতে পারবো বড়, ইট মেক্স আ মিনিং, এটার একটা কিন্তু মিনিং আছে, বা এটা কিন্তু মিনিংফুল, ঠিক আছে? নিলাম একটা, বাকি আছে কি? বাকি আছে হচ্ছে একটা আ আর একটা রস্যই, একটা আ আর একটা রস্যই, ঠিক আছে? এই আইটার আলাদা কোনো কিন্তু মিনিং নাই, ঠিক আছে? সো এটা নট মিনিংফুল। আচ্ছা, এখন আমরা যদি দেখি, আমরা কিন্তু অলরেডি কোনোদিন এই শব্দটাও শুনি নাই, কোনোদিন এই শব্দটার প্রকৃতি প্রত্যয় কীভাবে বিশ্লেষণ করতে হবে সেটাও পড়ি নাই, স্টিল আমরা কিন্তু এইটার প্রকৃতি আর প্রত্যয় বিশ্লেষণ করে ফেলেছি। এখানে বড় এটা হচ্ছে প্রকৃতি, আর এই যে আই, এই আইটার কোনো অর্থ নাই, যেহেতু প্রত্যয়ের ডিরেক্ট কোনো আলাদা অর্থ থাকে না, এই কারণে এই যে আইটা, এই আইটা কিন্তু একটা প্রত্যয়। তার মানে এখানে আমরা এই আই দিয়ে, ঠিক আছে, এই আই দিয়ে আমরা কিন্তু একটা প্রত্যয় গঠন করে ফেলেছি। ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার কিনা লিখে জানো তো দেখি। এখন ঝামেলা হচ্ছে যে যদি যেই শব্দটাকে তুমি বিশ্লেষণ করছো সেই শব্দটার সম্পর্কে একদমই কোনো আইডিয়া না থাকে, একদমই যদি না জানো যে ব্যাপারটা আসলে কি হবে, তাহলে একটা ঝামেলা হইতে পারে। একটু দেখাই, দেখো, মনে করো বড়াইকে বিশ্লেষণ করতে দিচ্ছে, হ্যাঁ, এখন তুমি জানো না যে বড়াই মানে হচ্ছে গর্ব করা, বড়াই মানে যে গর্ব করা, এইটা মনে করো তুমি জানো না, ঠিক আছে? তুমি লিখলা যে আচ্ছা ভাগ করে দেখি, পাইলাম হচ্ছে বড়া, ঠিক আছে, বড়া যোগ ই, এইভাবে মনে করো তুমি লেখার চেষ্টা করছো, বুঝছো? এইভাবে মনে করো লেখার চেষ্টা করছো। ঝামেলা কি জানো? এই বড়া দিয়ে, এই বড়া কি জানো? এই বড়া কি? বড়া হচ্ছে ওই যে পেঁয়াজুর মতো,
ভাজাভাজি কিছু একটা জিনিস। পেঁয়াজু, বেগুনি, এগুলো হলো এই বড়া। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে এখানে যে বড়া হবে না, এখানে যে বড় হবে, এই মিনিংটা বুঝবো কিভাবে যে এইখানে বড় হবে? এই বড়াই থেকে ভাঙলে, বড়াইকে ভাঙলে যে প্রকৃতিটা বড় হবে, এটা কিভাবে বুঝবো? কারণ বড়াই মানে কি জানো? বড়াই মানে হচ্ছে বড় করে প্রচার করা, বা কোনো কিছুকে বড় মনে করা। কোনো কিছুকে বলতে অ্যাকচুয়ালি নিজেকে বড় মনে করা। হ্যাঁ, বড় মনে করা কাকে? নিজেকে। ওই যে শুনছো না, চোরের মায়ের বড় গলা, মানে হচ্ছে চোরের মা বড়াই করে, বুঝছো? এই আর কি। তার মানে হচ্ছে, ঘটনা হইল এই ব্যাপার। হ্যাঁ, এই যে খাওয়ার বড়া মিষ্টি লিখেছে, এক্স্যাক্টলি। তার মানে তুমি, মোরাল অফ দ্য স্টোরি হলো, তুমি এই শব্দটা সম্পর্কে যদি ন্যূনতম কোনো আইডিয়া না থাকে, এই শব্দটার মিনিংয়ের ধারে কাছেও যদি তুমি যাইতে না পারো, মিনিংটা যদি না বুঝো, তাহলে কিন্তু তুমি এই বড় যোগ আই না লিখে তখন আবার বড়া যোগ ই লিখে ফেলতে পারো, তখন কিন্তু আবার ঝামেলা হতে পারে, বুঝছো? এই কারণে যেটা করতে হবে, এমন না যে এই কারণে তোমার অনেক টেক্সট বই পড়তে হবে, এটার কারণে তোমার একটু আউট বই পড়ার অভ্যাস থাকতে হবে, একটু গল্প, কবিতা, উপন্যাস, যখন যা কিছু পাও এগুলো একটু আস্তে আস্তে পড়তে হবে, তাইলে তুমি এই টাইপের শব্দগুলোর অর্থ জানতে পারবা। নট এ বিগ ডিল। এমন না যে আমি অনেক কিছু পড়ে অনেক কিছু শিখছি, এরকম না। তোমার যখন যেটা ভাল লাগে, পেপার সামনে পড়লে পেপার পড়ো, তারপর হচ্ছে ম্যাগাজিন সামনে পেলে ম্যাগাজিন পড়ো, অনলাইন পোর্টালের কোনো নিউজ পেলে সেটা পড়ো, ঠিক আছে? অনলাইন পোর্টালের নিউজ বিশ্বাস করতে হবে এই জন্য পড়তে হবে তা বলছি না, জাস্ট নিজের পড়া স্কিল বাড়ানোর জন্য কিন্তু পড়তে পারো, ঠিক আছে? ওকে, তারপরে এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে উ প্রত্যয় যোগে। হ্যাঁ, যেমন ঢাল যোগ উ ঢালু, কল যোগ উ কলু। তারপর হচ্ছে এখানে আরো কিছু প্রত্যয় আছে, যেমন উক প্রত্যয়। এগুলো তোমরা বাসায় পড়বা, এগুলো তোমাদের বাসার জন্য HW বা হোমওয়ার্ক। আরি প্রত্যয় যোগে কিভাবে গঠন হয়, আলি প্রত্যয় যোগে কিভাবে গঠন হয়, উড়িয়া কিভাবে হয়, উড় প্রত্যয় যোগে কিভাবে হয়, ঠিক আছে? লেজ থেকে হয়ে যায় লেজুড়ে, ঠিক আছে? বা লেজুর। লেজুর মানে কি জানো? লেজুর মানে হচ্ছে সরাসরি লেজ বোঝায় না, লেজুর বলতে বোঝায় হচ্ছে মূলত চামচামি। অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু আসলে তাই। লেজুর বৃত্তি মানে কি জানো? লেজুর বলতে মূলত চামচামি, দালালি এগুলো বোঝায়। লেজুর বৃত্তি বলতে মূলত বোঝায় হচ্ছে যার জীবিকাই হলো চামচামি। মানে মনে করো, দেখা যায় না ওই যে একজন চেয়ারম্যান যাইতেছে, গ্রামে অনেক সময় দেখা যায় একজন চেয়ারম্যান যাইতেছে, তার পাশে দিয়ে মনে করো একজন ছাতা ধরে রাখছে, বুঝছো? তার আসলে কাজটা কি? ছাতা ধরে রাখার জন্য যে সে টাকা পায়, আসলে কিন্তু তা না। হি আর্নস অর হি গেটস মানি ফর সেইং ইয়েস অন এভরি পয়েন্ট। তার মানে চেয়ারম্যান যদি বলে, ওই একটা অ্যাড এরকম দেখছিলাম, চেয়ারম্যান মনে করে বলতেছে যে আজকের সূর্যটা পশ্চিম দিকে উঠছে, তখন যে বেচারা চামচা থাকে সে হচ্ছে তার চাকরি বাঁচানোর জন্য বা হচ্ছে এই টাকা পয়সার জন্য, সে বলে জি স্যার অবশ্যই ঠিক বলছেন, আজকে সূর্য অবশ্যই পশ্চিম দিকে উঠছে, আমি নিজে দেখছি স্যার, ঠিক আছে? এটাকে বলা হয় চামচামি। আচ্ছা, তারপরে দেখি, এরপরে আরো কিছু প্রত্যয় আছে। উয়া প্রত্যয়, আটিয়া বা টে প্রত্যয়, ঠিক আছে? যেমন ভরা থেকে ভরাট, জমা থেকে জম আট। এখন কেন তোমাকে মূল শব্দটার অর্থ জানতে হবে, বা মূল শব্দটার অর্থ জানলে কিভাবে তুমি বিশ্লেষণ করতে পারবা? দেখো তো, এই যে দেখো, মনে করো তোমাকে পরীক্ষা দেওয়া হলো যে ভরাট শব্দটাকে বিশ্লেষণ করতে, তখন আমি পাইলাম কি কি, দেখো তো, ভ যোগ র যোগ আ মানে আকার যোগ ট, ঠিক আছে? এখন ভরাট, আগের ওখানে দেখছিলাম যে বড়াই থেকে প্রথম দুইটা অক্ষর ব ডটন নিয়েই বড় হয়ে গেছে, ওইটাকে খাবার বড়া বানাইলেই ঝামেলা। কিন্তু এইখানে দেখো, এইখানে যদি আমি প্রথম দুইটা
শব্দ নেই, ঠিক আছে, প্রথম দুটো অক্ষর, দুঃখিত শব্দ না, প্রথম দুটো অক্ষর যদি নেই, ভর, ভর মানে কি, ভর মানে হচ্ছে ওয়েট, ওয়েট ইকুয়ালস টু এম, আচ্ছা, বা ম্যাথস। এখন তো বলবো ভাইয়া ফিজিক্স পড়ান, ফিজিক্স পারি না, এইটুকুই পড়ো, ঠিক আছে। তার মানে ভর, ভর, তার মানে আমরা ভরাটকে যদি ভাঙতে যাই তাহলে আমরা কিন্তু ভর লিখতে পারবো না, কারণ হচ্ছে ভর দিয়ে যে ওয়েট বা ম্যাস বোঝায় সেটা অন্য জিনিস, এই ভর, ওজন বা ওয়েট, ম্যাস এটা ডিফারেন্ট জিনিস। তো আমরা পরের যেই যদি অর্থ এই অর্থের সাথে, যদি এই অর্থের সাথে, হ্যাঁ, এই অর্থের সাথে যদি মূল শব্দের অর্থ না মিলে তাহলে আমরা পরের শব্দটাতে যাব, পরের অক্ষরটাতে যাব। তাহলে ভর হইল না, ভরে ঝামেলা হয়ে গেল, তাহলে আমরা ভরা নিলাম, ভরা। তাহলে আমরা কি নিলাম, ভরা নিলাম, ভরা যোগ কি হলো, ভরা যোগ ট, ভরা যোগ ট, তাহলে আমরা পেলাম ইকুয়ালস টু ভরাট, ঠিক আছে, ইকুয়ালস টু ভরাট। আচ্ছা, ওকে, তার মানে আমরা আমরা কি বিশ্লেষণ করে শিখলাম? একটু কমেন্টে লিখে জানাও তো দেখি, ঝটপট কমেন্টে লিখে জানাও। এখন তোমরা আমাকে বলো তো দেখি, ভরা, ভরাট কিভাবে হয় এটা তো আমি শিখাইলাম, এখন জমাটটা কিভাবে লিখবো, জমাট কিভাবে লিখবো, কিভাবে বিশ্লেষণ করবো বলো তো দেখি। জমাট পাইলাম, হ্যাঁ, জমাট ইকুয়ালস টু, প্রথমেই লিখে ফেলবো জ, এটা কিন্তু রাফে লিখবা, এটা আবার খাতায় লিখে দিও না, জ যোগ ম যোগ আ যোগ ট। এখন ইকুয়ালস টু যদি লিখে ফেলাই, প্রথমেই বড়াই থেকে অনুপ্রাণিত হয়ে যদি লিখে ফেলি জম যোগ ৮ বা জম যোগ ৮, মানুষ মনে করবে যে তুমি বলতেছ যে আজরাইল যোগ ৮, মানে একটা আজরাইল নিয়েই জীবন নিয়ে টানাটানি হয়ে যেতেছে, তুমি মানুষ ভাববে যে তুমি বলতেছো ৮টা আজরাইলের কথা, তাই কি, তাই কি হওয়া উচিত, তা কিন্তু হওয়া উচিত না। তার মানে আমরা কিভাবে বুঝবো যে এইটা আর এইটা একই না, যখন আমরা এইটার এইটার সাথে এইটার অর্থের সরাসরি মিল পাবো না, তখন আমরা পরের অক্ষরটাও নিব, তখন আমরা পরের অক্ষরটাও নিব। তার মানে হচ্ছে জম যোগ ৮, যেহেতু জমাটার সাথে মিললো না, জমটা যেহেতু এটা মিলটা হইল না, আমি জয়ের সাথে তো আগে ম নিছিলামই, সাথে আরেকটা আকার নেই, যে আকারটা এর পরে ছিল এই আকারটা নেই, হয়ে গেল জমা। ওই জমার সাথে কি যোগ করব, ট যোগ করব, হয়ে গেল জমাট। এইবার ক্লিয়ার? আচ্ছা, এইবার ক্লিয়ার? এবার লিখে জানো তো ক্লিয়ার কিনা, আমরা এখন বিশ্লেষণ করতে পারবো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় এখন বিশ্লেষণ করতে পারবো? একটু কমেন্টে লিখে জানাই তো। কমেন্টে একটু লিখে জানাই সবাই যে আমরা এখন কোনো তদ্ধিত প্রত্যয় যদি আমাদেরকে দেওয়া হয়, বিশ্লেষণ করতে না পারা, না পারা পরের ব্যাপার, ভয় পাবো কিনা বলো তো, ভয় পাবা? আচ্ছা, মেহরাব হোসেন বলছে ভাইয়া বাংলা রিটেন পার্ট কোনগুলো পড়বো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা বাংলা রিটেন পার্ট নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি প্রকৃতির প্রত্যয়টা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু শুরু করে দিয়েছি, তাই শেষ করাই, আর একটা ক্লাস লাগবে এই প্রত্যয়টা শেষ করতে, তদ্ধিত প্রত্যয় শেষ করতে আর একটা ক্লাস লাগবে, এরপর আমরা রিটেনের দিকে ফোকাস করব। ক্লিয়ার? আচ্ছা, ভয় পাবা পরীক্ষা যদি প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করতে দেয়, ভয় পাবা কিনা সেটা বলো। পারা না পারা অনেক পরের ব্যাপার, অনেকে হচ্ছে মানে পারো অথবা না পারো ওইটা পরের ব্যাপার, নিজের মধ্যে কনফিডেন্স গ্রো হওয়াটা বড় ব্যাপার। যদি কনফিডেন্স থাকে, অনেক সময় দেখা যায় যে কনফিডেন্সের কারণে একটা, মানে ক্রিকেট খেলায় যেটা অনেক সময় দেখা যায় যে জাস্ট একটা ব্যাটসম্যান কনফিডেন্ট দেখে হয়তো বা অনেক বড় বড় প্লেয়ারকে সে ট্যাকেল করতে পারতেছে, বা হচ্ছে অনেক বড় বড় বোলারের বলকে সে ট্যাকেল করতে পারতেছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ভালো ব্যাটসম্যান জাস্ট কনফিডেন্স নাই দেখে ভালো খেলতে পারতেছে না, যেটা বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রে অনেক বেশি হয় আর কি। ঠিক আছে, ওকে। মাহমুদুল হাসান বলছে জি না ভাইয়া ভয় পাবো না। ওকে, জেরিন বলছে ভয় মনে হয় পাবো। জেরিনের জন্য উপদেশ হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করো, বাসায় একটু প্র্যাকটিস করলে যখন দেখবা যে আচ্ছা জিনিসগুলোতে এরকম, আমি মেইন অর্থটার সাথে সাধিত যে শব্দটা সেটার অর্থ মিলাইতে পারলেই বাকি যতটুকু থাকে সেটা হবে একটা আরেকটা প্রত্যয়, তাইলেই তো হয়ে গেল। ঠিক আছে,
আচ্ছা, অনন্যা হোসেন বলছে ভয় পাবো না, পপি বলছে ইনশাল্লাহ, আরিয়ান বাসির বলছে না ভাইয়া, ওকে, মেহরাব বলছে না ভয় পাবো না, আরিয়ান বাসির বলছে ন ডরাই, আর জেরিন বলছে হ ডরাই। ঠিক আছে, ওকে, ডান। তারপরে এরপরে আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় দেখি। ওয়ালা, এইটা এখন অনেক বেশি ব্যবহৃত একটা শব্দ। যেমন কয়েকটা খাবারের দোকানের নাম বলে, এখন কি কি ধরনের মানুষ খাবারের দোকানের নাম দেয়? কাচ্চিওয়ালা, ঠিক আছে, ভালো কথা। এরপর আজকে একটা খাবারের দোকানের নাম দেখলাম হচ্ছে দুধওয়ালা, আচ্ছা, তাও ভালো কথা। এরপর দেখি হচ্ছে ফুচকাওয়ালা, এগুলো কিন্তু সব খাবারের দোকানের নাম। হ্যাঁ, ফুচকা অবশ্য ওয়ালা না, দুঃখিত, ফুচকা ওয়ালি। যাই হোক, ওদের নাম মেনশন করলাম, আমি ফুড ব্লগারও না, আবার আমাকে যে ওরা কমিশন দিচ্ছে তাও না, জাস্ট বোঝানোর জন্য আর কি, যে এই ওয়ালা এখন কত বেশি ব্যবহৃত হয়, ওয়ালা ওয়ালি। তো এইটার সূত্রপাত আসলে আরও আগে থেকেই, যেমন আমরা বাড়িওয়ালা, এই যে বাড়িওয়ালা, দেখো তো আবার আগের মেথডে দেখি। মনে করো পরীক্ষায় বলল যে বাবা বাড়িওয়ালা বিশ্লেষণ কর, তখন কি লিখবা? অত্যাচারী, পানি দেয় না, ভাড়া বাড়ায় দেয়, ছাদে যাইতে দেয় না, ঠিক আছে। তারপর কি লিখবা? ব্যাচেলর ভাড়া দেয় না, ইত্যাদি ইত্যাদি, মায়ের কাছে বিচার দেয়, এইসব লিখবা। এইসব লিখলে তো হবে না। বাড়িওয়ালাকে ভাঙলে আমরা কি কি পাই দেখো তো? আমরা পাই ব যোগ আকার যোগ ডসুন্নড় যোগ রস্বইকার, এরপরে পাই হচ্ছে ও অন্তস্থ আকার ল আরেকটা আকার। হ্যাঁ, তো প্রথমে আমরা লিখে ফেললাম বা, প্রথম দুইটা নিয়ে বা লিখলাম, কোনো অর্থ, কোনো সেন্স মেক করে, কোনো অর্থ দাঁড়ায় না, বা হবে না। এরপর লিখে দিলাম বার, অনেক বার বাড়ছে তোর, এটা আমরা বলি না, মানে অনেক বাড়াবাড়ি করতেছিস তুই। ওই বারের সাথে এই বাড়িওয়ালার অর্থের কি মূল অর্থের কোনো মিল আছে? নাই, বারও হবে না। এরপরে রস্বইকারটা নিলাম বাড়ি। এখন দেখা যাচ্ছে হ্যাঁ, এইবার তো বাড়িওয়ালার সাথে একটা মিল দেখা যাচ্ছে। প্রথম মূল শব্দটা গঠিত হয়ে যাওয়ার পরে যা কিছু বাকি থাকে ওইটা ফি সাবিলিল্লাহ, ওইটা হচ্ছে আমরা তদ্ধিত প্রত্যয় হিসেবে একদম টাক টাক লিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর হচ্ছে এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি গাড়ি, গাড়োয়ান, ঠিক আছে, কারিগর, বাজিকর, সওদাগর, এরকম আরো 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 শব্দ আমরা দেখতে পাচ্ছি। মূল যে ব্যাপারটা, এগুলো সবগুলো বাসায় প্র্যাকটিস করবা, বুঝছো? বাসায় প্র্যাকটিস না করলে পরীক্ষায় গিয়ে জীবনে প্রথমবারের মতো মানে একদম ছক্কা পেটাই দিবা, এমনটা আসলে আশা করে লাভ নাই। তার মানে হচ্ছে অবভিয়াসলি সবাই প্রথমবারের মতো, মানে মনে করো ইন্টারন্যাশনাল ক্রিকেটেও প্রথমবারের মতো, মানে দেয়ার ইজ দ্য ফার্স্ট টাইম ফর এভরিওয়ান, সেটা ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে প্রথমবারের মতো যে খেলতে যাচ্ছে, মানে প্রথমবারের মতো মনে করো তুমি একটা পরীক্ষা ফিস করতে যাচ্ছ, এইচএসসি পরীক্ষা, তার মানে কিন্তু এই না যে নেট প্র্যাকটিস না করে গেলে একদম পরীক্ষায় মানে ধাপাধাপ ছক্কা মেরে দিবা, এমনটা কিন্তু না, তোমাকে কিন্তু প্র্যাকটিস করেই যেতে হবে। তো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের বাসার জন্য HW, ঠিক আছে। তো আজকে এইটুক পড়াবো, আজকে না পড়াই, এইটুক পড়ায় আজকে ছুটি দিব তোমাদের। জবানবন্দি, ঠিক আছে, জবানবন্দিকে কিভাবে ভাঙা যায় দেখি তো। জ যোগ ব যোগ আ যোগ দন্তন্য যোগ ব যোগ দন্তন্য দ যোগ রস্বইকার, ঠিক আছে। তো প্রথমে জ আর ব নিলাম, জব। হ্যাঁ, একটা অর্থ তো মেক করে, জব মানে তো চাকরি, এই মামা পাইছি এটাই লিখে দিব, হবে না, কাটা, ভুল। কারণ হচ্ছে তোমার জবানবন্দিতে, জবানবন্দি বলতে কি বোঝানো হয়? কারো একটা স্টেটমেন্ট বোঝানো হয়, তাই না? স্টেটমেন্ট,
কারো একটা স্টেটমেন্ট বোঝানো হয়, তো স্টেটমেন্টের সাথে জবের মিল কি? তোমার জব কি স্টেটমেন্ট দেওয়া নেওয়া? হইলো না, মিললো না, হইলো না। এরপরে পাইলাম হচ্ছে আকার দিলাম জবা, এই মামা পাইছি, জবা তো একটা ফুল, দিস ইজ আ ফ্লাওয়ার, লুকস লাইক রেড, লেখা দেই, হবে? হবে না, কারণ হচ্ছে স্টেটমেন্ট ইজ নট ইকুয়ালস টু ফ্লাওয়ার, হইল না। জ নিলাম হইল না, জব নিলাম হইল না, জবা নিলাম হইল না। পরের অক্ষর কোনটা? পরের অক্ষর হচ্ছে দন্তন্য, জবান। সাউন্ডস ইন্টারেস্টিং। জবান মানে কি? জবান মানে হচ্ছে কোট, মানে হচ্ছে কারো কোনো একটা বক্তব্য। এখন দেখা যাচ্ছে যে জবানবন্দির সাথে জবানের একটা মিল আছে, সেটা হচ্ছে জবানবন্দি বলতে কোনো একটা স্টেটমেন্ট নেওয়া বোঝায়, বা কারো কোনো একটা বক্তব্যকে গ্রহণ করা বোঝায়। আর জবান বলতেও এই ধরনেরই কোনো কোট বা বক্তব্যকে বোঝায়। এতটুকু পর্যন্ত পারছি, বুঝছি, ডান। এতটুকু পর্যন্ত তো ডান, ঠিক আছে। কি বলেছি তোমাদেরকে বলেছি যে প্রথম যেই শব্দটা, এই শব্দটা গঠন হয়ে গেলে এরপরে যা কিছু আছে সবগুলাকে একবারে লিখে ফেলে সেটাকে প্রত্যয় নামে চালাই দিবা। তার মানে আমরা জবান শব্দটা গঠন করলাম, ছোট্ট যে মূল অংশটা সেটা গঠন করলাম, আর এরপরে ব ছিল, দন্তন্য ছিল, দ ছিল, রসইকার ছিল, সবগুলো মিলে কি হলো? বন্দি। তার মানে বন্দিটা একটা প্রত্যয় হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এই জিনিসটা পারা, বোঝা, শেখা এবং ইমপ্লিমেন্ট করতে পারা খুবই জরুরি। এই কারণে, কারণ সচরাচর আমরা কিন্তু বন্দির মতো প্রত্যয় দেখি না। সচরাচর আমরা দেখি হচ্ছে, মনে করো আ প্রত্যয় দেখি, অথবা উ প্রত্যয় দেখি, অথবা উক প্রত্যয় দেখি, ইত্যাদি দেখি, কিন্তু বন্দি এটা একটা প্রত্যয়, এটা কিন্তু খুব কমই দেখা যায়, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, সো আই গেস আজকের মতো তোমাদের ক্লাসটা আমরা এখানেই কনক্লুড করতে পারি। আমরা হচ্ছে শিখলাম, আজকের ক্লাসে মূলত শিখলাম যে তদ্ধিত প্রত্যয় দিয়ে একটা তদ্ধিতান্ত প্রত্যয় বা হচ্ছে তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত কোনো শব্দ দিয়ে যদি আমাদেরকে বলা হয় প্রকৃতীয় প্রত্যয় বিশ্লেষণ করতে, প্রথমত আমরা ঘাবড়ে যাব না, দ্বিতীয়ত হচ্ছে আমরা এই জিনিসটা রাফ খাতায় লিখে ফেলবো এইভাবে, জ ব আকার দন্তন্য, ব দন্তন্য, দ রসইকার, এইভাবে লিখে ফেলবো। এরপরে একটা একটা করে অক্ষর পিক করে আমরা হচ্ছে শব্দ গঠন করার চেষ্টা করব। যখনই মূল শব্দটা পেয়ে যাব যেটার অর্থের সাথে আমার এই পুরো শব্দের অর্থটা মিল আছে বা কাছাকাছি, তখন সেটাকে আমরা অর্থ হিসেবে গ্রহণ করব বা সেটাকেই আমরা প্রকৃতি হিসেবে গঠন করব বা গ্রহণ করব। এরপরে আর যা কিছু থাকবে সবগুলোই হয়ে যাবে কি? প্রত্যয়। প্রথম অংশটা প্রকৃতি, পরের অংশটা প্রত্যয়। আশা করি আজকের ক্লাস অনেক অনেক ক্লিয়ার তোমাদের কাছে। সো তোমাদের কেমন লেগেছে আজকের ক্লাসটা একটু লিখে জানাও দেখি। পপি লিখেছে, ভাইয়া আমি বাংলা দ্বিতীয় পত্রকে অনেক ভয় পেতাম এবং খুব বেশি একটা পারতাম না, এখন এই কোর্সটা করার পর আলহামদুলিল্লাহ অনেক সহজেই সবকিছু বুঝতে পারছি এবং আমার ভিতরে যে ভয়টা ছিল তা দূর হয়েছে। অসংখ্য ধন্যবাদ রবি 10 মিনিট স্কুলকে। আল্লাহ পড়াইলাম আমি, ধন্যবাদ পাইলো রবি আর 10 মিনিট স্কুল। আচ্ছা ঠিক আছে, মনে রাখলাম পপি। যাই হোক, জোকস অ্যাপার্ট, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাকে। আচ্ছা, জেরিন বলছে, ভাইয়া আপনি একদিন জুমে ক্লাস নেন, প্রায় সবাই নিয়েছে। ঠিক আছে, আমি জুমেও ক্লাস নেব, কোনো সমস্যাই নাই। আচ্ছা, সাদিয়া বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। সো সবাই আমাকে লিখে জানাতে পারো আজকে ক্লাসটা কেমন লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।